আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত সেনাবাহিনী গল্পের 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিধি ডাক্তারের রুম থেকে বের হতেই আমি ডাক্তারের রুমে গিয়ে শুনলাম নিধি অ্যাবারশন করাতে এসেছিল। ডাক্তার ম্যাডামের কথা শুনে দু চোখের পানি ধরে রাখতে পারছি না। তিনি বললেন, কি হলো, আপনি কাঁদছেন কেন? আমি বললাম, ম্যাম, যে মেয়েটা অ্যাবারশন করাতে এসেছিল সে আমার স্ত্রী। ম্যাম প্লিজ আপনার কাছে অনুরোধ, আমার সন্তানটাকে দুনিয়ার আলো দেখা থেকে বঞ্চিত করবেন না। ডাক্তার ম্যাম বলল, দেখেন মিস্টার, আমি আমার সবটা দিয়ে ট্রাই করব যেন তিনি অ্যাবারশনটা না করে। আর আপনি একটু বাসা থেকে ট্রাই করবেন ওনাকে বোঝানোর, কেননা আমাদের হাসপাতালে সে অ্যাবারশন না করাতে পারলেও অন্য জায়গায় ঠিকই করাতে পারবে। আপনি একটু বুঝান বাসায় গিয়ে, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি বললাম, ম্যাম, আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো না, যদিও আমাদের স্বামী স্ত্রীর মাঝের কথা কাউকে বলা উচিত না, কিন্তু না বলেও উপায় নেই। ম্যাম, ও ডিভোর্স নিতে যাচ্ছে, আর ডিভোর্স নেওয়ার জন্যই মূলত অ্যাবারশনটা করাতে এসেছিল। কথাগুলো কাঁপা কাঁপা গলায় বললাম। ম্যাম বলল, মিস্টার রাজ, আমি আপনার স্ত্রীকে আজকের দিন ভাবতে বলেছি, যদি সত্যি তিনি বেবি নষ্ট করতে চাই তাহলে কাল যেন আসে। আমরা কখনোই চাই না একটা নিষ্পাপ জীবনকে এভাবে মেরে ফেলতে। আপনি বাসায় যান, আল্লাহর ওপর ভরসা রাখুন। আমি বললাম, আচ্ছা ম্যাম, আমি এখন আসি। ম্যাম বলল, জি আচ্ছা। ডাক্তারের রুম থেকে বের হতেই তামান্নার ফোন রিসিভ করতেই বলল, রাজ কোথায় তুমি? আমি বললাম, এই তো হাসপাতালে আছি। তামান্না বলল, আচ্ছা তাড়াতাড়ি আসো। আমি তামান্নার কাছে গিয়ে দেখি তামান্না শুয়ে আছে ব্লাড দেওয়ার পর। আমি যেতেই উঠে বসতে চাইলো, তামান্নার হাতটা নিজের অজান্তেই ধরে ফেললাম। খানিকটা সময় নিয়ে বললাম, একটু শুয়ে থাকো, নয়তো শরীর খারাপ হবে। তামান্না আর কিছু বলল না। সন্ধ্যায় তামান্না আমাকে বাসায় ড্রপ করে চলে গেল। বাসায় আসতেই দেখি আশা নিধির কাছে বসে গল্প করছে। আশা বলল, আচ্ছা ভাবি, তোমার ছেলে হলে কি নাম রাখবে, আর মেয়ে হলে কি নাম রাখবে? নিধি বলল, কি বলছে এইসব? ছেলে হবে না মেয়ে হবে আমি কিভাবে জানবো? আশা বলল, কিছুদিন পরেই তো আলট্রাসোনোগ্রাফি করে জানা যাবে ছেলে হবে না মেয়ে হবে। বলো না ভাবি, কি নাম রাখবে? জানো ভাবি, ভাইয়ার মেয়ে অনেক পছন্দ। নিধি বলল, ও আচ্ছা তাই বুঝি, তবে আমার ছেলে পছন্দ। যদি ছেলে হয় তাহলে নাম রাখবো কাব্য। নিধি হেসে বলল, অনেক সুন্দর নাম। তা ভাবি, মেয়ে হলে কিন্তু রাইসা নাম রাখবে, আর রাইসা নামটা ভাইয়ার অনেক পছন্দের নাম। নিধি বলল, ও তাই নাকি, পাকা পাকা গল্প হচ্ছে। তোমার পড়াশোনার কি অবস্থা? আশা বলল, ভালো। আমি দরজায় দাঁড়িয়ে ননদ ভাবির কথোপকথন শুনছি, আর মনে মনে ভাবছি মানুষ কতটা বহুরূপী হতে পারে। আমার সামনে বসা মেয়েটা যে তার ভিতরে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটাকে বড় হওয়ার আগেই নষ্ট করার জন্য হাসপাতালে গিয়েছিল, সেই মানুষটা আশার সামনে কত সাবলীল অভিনয় করে যাচ্ছে। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আশা বলল, ভাইয়া তুমি কখন এলে? আমি বললাম, এই তো মহারানী, এই মাত্র আসলাম। আশা বলল, ভাইয়া জানো, তোমাকে নিয়ে আর ছোট্ট বাবুকে নিয়ে কথা হচ্ছিল। আমি বললাম, ছোট্ট বাবু কোথায় পেলি? আশা বলল, বারে, তোমাদের বেবি হবে না? আমি একটু হেসে বললাম, আমার না, তোর ভাবির হবে, বলে হেসে দিলাম। আশা আর কিছু না বলে চলে গেল। আশা চলে গেলে ড্রেসটা পাল্টিয়ে বেলি ফুলের মালাটা ড্রেসিং টেবিলের সামনে রেখে দিলাম, আর ছোট্ট একটা চিরকুট লিখে বেলি ফুলের মালার নিচে রেখে দিলাম। নিধি প্রতিদিন সন্ধ্যার পর সাজতে বসে, আর সাজার একমাত্র কারণ হচ্ছে আমাকে কষ্ট দেওয়া। সে চায় আমি যেন তার প্রতি আকৃষ্ট হই, আমি যেন তার রূপ যৌবন দেখেও তাকে ছুতে না পারি। কিন্তু সে জানে না তার চোখের নিচে কাজলের ছটা, কপালের মাঝখানটায় ছোট্ট টিপে আমি বারবার প্রেমে পড়ি। তার আখি পল্লবে তাকিয়ে থেকে আমার এই জীবন পার করে দিতে পারি। রাত 10টা হবে, শুয়ে আছি। আকাশের চাঁদটা আজ মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে, আর অভিমানী আকাশ তার অভিমানকে বৃষ্টির ফোঁটায় ফোঁটায় অবিরাম ঝরাতে লাগলো। জানালা ভেদ করে আসছে ঠান্ডা বাতাস, মনে হচ্ছে প্রকৃত আজ নতুন রূপে সেজেছে। হঠাৎ নিধি বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে বসলো প্রতিদিনের মতো, কিন্তু আজ ড্রেসিং টেবিলে রাখা বেলে ফুলের মালা দেখে খানিকটা বিস্মিত হলো। মালাটা হাতে তুলে নিতেই দেখতে পেল ছোট্ট একটা কাগজ। কাগজটা খুলতেই দেখলো নীল কালিতে ছোট্ট অক্ষর লেখা। পড়া হাসিটা মোলায়েম আটপোর শাড়িতে আজ থেকে বেরিয়ে আসা চাপা সুঘ্রাণটা আমার মন কাটছে। ঠিকানা তো দিতেই পারো, এবার চিঠি লিখে জমা করব। মেঘের খামে লেখা চিঠিগুলো একমাত্র প্রাপক বানাবো তোমায়। চিরকুট পড়তেই নিধির মাথায় রক্ত উঠে পড়লো মনে হয়। ফুলের মালাটা টান দিয়ে ছিঁড়ে আমার পায়ের উপর ছুঁড়ে মেরে দিল।
এই ছোট লোক, তোর সাহস কি করে হয় চিরকুট লেখা? তোকে বলেছিলাম না আমাকে ডিভোর্স দিতে? তোকে আমি ডিভোর্স দিতাম, কিন্তু বাবার জন্য দিতে পারছি না, তাই বলছি আমাকে কালই ডিভোর্স দিবি। আমি বললাম, নিধি চিৎকার করো না, মা শুনতে পাবে। নিধি বলল, শুনলে আমার কি, তোর মতো চরিত্রহীনের সাথে সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো। শোন, আমি কালই বাচ্চা নষ্ট করব। আমি বললাম, নিধি চুপ করো, মা শুনবে। জানো মা আর আশা কত স্বপ্ন দেখছে আমাদের বাবু নিয়ে, পারবা মায়ের মনে কষ্ট দিতে? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ডিভোর্স দিব। আমি নিজে তোমাকে তোমার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দিব। নিধি বলল, বাহ, তুই কি করে ভাবলি আমার সে সন্তান সহ আমাকে মেনে নিবে? আর আমি কোনো চরিত্রহীনের সন্তানের মা হতে পারবো না, আমার নিজের একটা ফিউচার আছে। আমি বললাম, নিধি আমি কোনোদিনও আমার সন্তান হলে সে সন্তানকে তার মায়ের পরিচয় দিব না। তুমি তবুও নিষ্পাপ সন্তানটাকে আমার ভুলে শাস্তি দিও না। আমি তোমার পায়ে পড়ি, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কথা দিচ্ছি, বেবি হলে সে বেবিকে নিয়ে তোমার থেকে অনেক দূরে চলে যাব। তোমার পায়ে পড়ি, বাবুটার জীবন তোমার কাছে ভিক্ষা চাই। নিধি ঠাস করে আমার গালে চড় বসিয়ে দিয়ে বলল, তুই বেশি বাড়াবাড়ি করলে আমি কালই তোর মাকে বলবো আমার বাচ্চা তুই নষ্ট করেছিস। তুই কি চাস এইসব, নাকি তোর মা জানুক বাচ্চা এমনি নষ্ট হয়ে গেছে? অপশন তোর কাছে, আজকের রাতটা সময়। আর হ্যাঁ, আমি কাল ডক্টরের কাছে গিয়েছিলাম বাচ্চা অ্যাবর্শনের জন্য। ডাক্তার সকালে যেতে বলছে। দিদির কথা শুনে বুকের ভেতরটা স্যাঁত করে উঠলো। মনে হচ্ছে কালবৈশাখী ঝড় আমার হৃদয়ের কুড়ে ঘরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। নিধি বলল, কি হলো, তুই আমাকে ডিভোর্স দিবি কিনা বল? নিধি চিৎকার করো না, আমি প্রমিস করছি তোমাকে ডিভোর্স দিব, আর তোমার সাথে দেখাও করব না যতদিন না আমাদের ডিভোর্স হয়। তবে বাবুটা নষ্ট করো না, আমি স্বামী হয়ে তোমার পায়ে পড়ি। আমি তোমার সব সত্ত্বে রাজি, যদি আমার প্রাণটা দিয়ে দিতে বলো তবুও দিয়ে দিব, কিন্তু আমাদের অনাগত সন্তানকে নষ্ট করো না। নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আর আমি কোনোদিন ভালোবাসার কথাও বলবো না। নিজের মাঝে সমস্ত ভালোবাসা দাফন করে দিব। নিধি বলল, এই ছোট লোক, তোর অনুরোধে ভেবেছিস আমার মন গলে যাবে? কখনোই না, এখন আমাকে ঘুমাতে দে। নিধি শুয়ে পড়লো। আমি চাদর বিছিয়ে ফুলরে শুয়ে আছি, আর মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি নিষ্পাপ শিশুটাকে রক্ষা করো। নিধি সকালে আমার সমস্ত অনুরোধ অগ্রাহ্য করে হাসপাতালে চলে যায় বাচ্চা অ্যাবর্শন করাতে। নিধিকে ডাক্তার দেখে মুচকে হেসে বলল, বসেন মিস নিধি, তা কি ভাবলেন রাতভর? সত্যি কি আপনি অ্যাবর্শন করাবেন? নিধি বলল, হ্যাঁ, আমি সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আমি বাচ্চাটা নষ্ট করে ফেলবো। ডাক্তার বলল, ও আচ্ছা, আপনাকে ডাক্তার হিসাবে নয়, আপনার বোন হিসাবে কিছু কথা বলতে চাই। নিধি বলল, বলেন। তিনি বলল, জানেন আমার বিয়ে হয়েছে 4 বছর হলো, বাচ্চা নেওয়ার অনেক ট্রাই করছি, কিন্তু আল্লাহ আমার মাতৃত্বকে কেড়ে নিয়েছে। জানেন, যখন আমার সামনে কোনো বাচ্চা তার মাকে মা বলে দৌড়ে জড়িয়ে ধরে, তখন বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। আপনি আমার বোন হন, আপনি আপনার বাচ্চাটা নষ্ট করেন না। আপনার বেবিটা আমি নিতে চাই, মায়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করতে চাই, প্লিজ না করবেন না। আর আপনি যদি বেবিটা নষ্ট করেন, তাহলে আল্লাহর কাছে শেষ বিচারের দিন নিজেকে কিভাবে দাঁড় করাবেন? আর কয়েকটা মাস আমার এই আত্মনাদ ফিরিয়ে দিবেন না? নিধি বলল, আচ্ছা দিতে পারি এক শর্তে। ডাক্তার বলল, কি শর্ত? নিধি বলল, বেবি যখন হবে তখন বলবেন সবাইকে যে আমার মৃত বাচ্চা হয়েছে, আর এই বাচ্চা যেন কোনোদিন আমার আর আমার হাজবেন্ডের পরিচয় না জানতে পারে। ডাক্তার বলল, আচ্ছা বোন, আপনি যেমনটি বলবেন ঠিক তেমনই হবে। আপনার নাম্বারটা দিয়ে যান, আপনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হবে। নিধি বলল, জি আচ্ছা। নিধি হাসপাতাল থেকে বের হতেই ডাক্তার রাজকে ফোন করে বলল, হ্যালো মিস্টার রাজ, আপনার স্ত্রী আমার কথাই রাজি হয়েছে, আপনি একটু আমার চেম্বারে আসবেন সময় করে? আমি বললাম, আচ্ছা ম্যাম, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার বলল, ধন্যবাদ দিতে হবে না, আমাদের কাজই তো জীবন বাঁচানো। আমি বললাম, তারপরেও আপনি যা করলেন আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। ডাক্তার বলল, আচ্ছা, আমার জন্য দোয়া করবেন, এখন রাখছি, আল্লাহ হাফেজ। ডাক্তার ময়ূরী ফোন রাখতেই রাজ আকাশ প্রাণে চাইয়া দুচোখের অশ্রু বিসর্জন দিয়ে বলল, হে আল্লাহ, তুমি সত্যি অনেক মহান। সন্ধ্যায় রাজ বাসায় ফিরে দেখে নিধি রুমে শুয়ে আছে। রাজ নিধির কাছে গিয়ে বলল, ম্যাম, আপনার আমার ডিভোর্সের জন্য উকিলের সাথে কথা বলেছি, কাল আমার সাথে আপনাকেও একটু যেতে হবে। নিধি বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ সত্যি, আর হ্যাঁ, আপনি চাইলে আলাদাও থাকতে পারেন। নিধি বলল, না, তার আর প্রয়োজন নেই। এমন সময় আশা এক বাটি আচার এনে বলল, ভাবি, মা তোমার জন্য পাঠালো আমের আচার। নিধি আচারের বাটি থেকে আচার খাচ্ছে, সাথে আশাও। আশা বলল, কি হলো ভাইয়া, চেয়ে থেকে লাভ নেই, তোমাকে দেওয়া হবে না।
আমি বললাম তা কেন দিবি, ভাই তো এখন পর হয়ে গেছে। আশা বলল না পর হবে কেন, তবে এখন তোমার চেয়ে ভাবি বেশি আপন, আমাদের দল ভারী হচ্ছে। আমি বললাম তোদের দল তো ভারী হবেই, তোরাই সব, প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী সব, আমাদের কিছু বলার আছে? নিধি আর আশা আমার কথা শুনে হেসে দিল। রাতে শুয়ে আছি, অন্যান্য দিনের চেয়ে আজ মনটা অনেক ভালো। এইদিকে নিধি শুয়ে শুয়ে ভাবছে আসলেই কি কাজটা ঠিক হলো, সারাদিনের বিষয়টা তাকে খুব ভাবাচ্ছে। কেউ একজন একটা সন্তানের জন্য কত আত্মনাদ করতেছে, আর আমি সেই সন্তানটাকে নষ্ট করতে চেয়েছিলাম। দোষটা তো চরিত্রহীন রাজের, বাচ্চাটার নয়। এইসব ভাবতে ভাবতে ফোনটা হাতে নিল নিধি। ফেসবুকে ঢুকতেই দেখে তার প্রিয় আইডিটা আজ নীলবাতি চলতেছে। নিধি একগাদা মেসেজ করলো, কিন্তু বরাবরের মতো মেসেজগুলো আনছিন, কোনো রিপ্লাই নাই। ফোনটা বুকের উপর রেখেই নিধি ঘুমিয়ে যায়। পরের দিন রাজ নিধিকে নিয়ে বিকেলে ডিভোর্সের জন্য আবেদন করে আসে। যতই দিন যাচ্ছে রাজের প্রতি নিধির ঘৃণাবোধটাও বেড়ে যাচ্ছে। শত অপমান সহ্য করেও রাজ সবসময় নিধির পাশাপাশি থাকে। এইদিকে দেখতে দেখতে নিধির প্রেগনেন্সির 9 মাস চলে। রাজ নিধির এই অবস্থায় আবেদন করে 1 মাস ছুটির জন্য। পুরোটা সময় সে নিধির পাশে থাকতে পারে। নিধি এখন ঠিকমতো চলাফেরা করতে পারে না। মা সবসময় নিধিকে নিজের মেয়ের মতো আগলে রাখে। সবার কত স্বপ্ন। দিনগুলো ভালোই কাটছিল। বিকেলে সেনাবাহিনীর একটা প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করি। সন্ধ্যার দিকে একটা ফোন আসে। ফোন রিসিভ করে শুনতে পাই আমরা যে ডিভোর্সের আবেদন করছি সেটা রেডি, আমি যেন নিয়ে আসি। মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। রাতে ডিভোর্স লেটার নিয়ে কোয়ার্টারে ফিরেই দেখি নিধি জ্বরে কাঁপতেছে। মা আর আশাও নেই, গ্রামের বাড়িতে গিয়েছে। আমি নিধির এই অবস্থা দেখে ডাক্তারকে ফোন করলে ডাক্তার এসে নিধিকে দেখে যায়, সাথে কিছু মেডিসিন দিয়ে যায়। ডাক্তার চলে গেলে নিধিকে বললাম আপনার জ্বর, তবু একবার ফোন করে তো বলতে পারতেন। নিধি বলল এই তুই কে, এত ভালোবাসা দেখাতে হবে না, একটু জ্বরে আমি মরে যাব না। আমি বললাম প্লিজ এভাবে বলবেন না, যতদিন না আপনার সাথে আমার ডিভোর্স হয় ততদিন আপনি আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের মা। এবার মেডিসিনগুলো খেয়ে নেন। নিধি কোনো কথা না বলে মেডিসিন খেয়ে নেয়। আমি চাদরটা গায়ে জড়িয়ে দিয়ে লাইটটা অফ করে দিই। নিধি ঘুমিয়ে যায়। মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি নিধি জ্বরে ছটফট করছে। কপালে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর, শরীর কাঁপাকাঁপি করছে। কি করব ভেবে পাচ্ছি না। তাড়াহুড়ো করে কাপড় পানিতে ভিজিয়ে বারবার মাথায় জলপট্টি দিতে লাগলাম। সারা রাত আর ঘুমাতে পারলাম না। ফজরের আগ দিয়ে কখন যে চোখ লেগে আসে খেয়াল করিনি। নিধির পাশে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে যায়। সকালে নিধির ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করে নিধিকে বলি নিধি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নিধি চোখ মিলে তাকিয়ে বলে কিসের সারপ্রাইজ? আমি বললাম আমাদের ডিভোর্সের। তোমার বাবু হবার পরের দিনই তোমার হাতে ডিভোর্স লেটার থাকবে, এবার খুশি তো? নিধি বিস্মিত দৃষ্টিতে তাকালো, কিছু বলল না। নিধিকে এই অবস্থায় রেখে মন না চাইতেও ডিউটিতে যেতে হলো। যাওয়ার আগে মাকে ফোন করে সকালে আসতে বললাম। ডিউটিতে মন টিকছে না, ক্যান্টনমেন্টে বসে আছি। 22 ব্যাটালিয়ন আজ থেকে তাদের অস্ত্র পরিষ্কার করার প্রোগ্রাম চলছে। এইদিকে সারাদিন শেষে রাত 10টায় কোয়ার্টারে ফিরে দেখি মা নিধির মাথার কাছে বসে আছে। জ্বরে নিধির মুখটা বাসি ফুলের মতো দেখাচ্ছে, মনে হচ্ছে ফুলদানিতে রাখা বাসি গোলাপ। মা আমাকে দেখেই বলল বাবা রাজ তুই নিধির পাশে থাক, জ্বরে মেয়েটা একদম দুর্বল হয়ে গেছে। আমি বললাম আচ্ছা মা ও খেয়েছে? মা বলল না খাইনি, কয়বার বললাম খেয়ে নিতে। আমি বললাম আচ্ছা তুমি খাবার দিয়ে যাও টেবিলে। মা খাবার রেখে গেল। এক প্রকার জোর করেই নিধিকে যখন খাওয়াতে গেলাম তখন নিধি খানিকটা চটে গিয়ে বলল এই ছোট লোক এত দরদ দেখাতে হবে না, আমার ক্ষুধা লাগলে আমি খাবো, তোকে বলতে হবে না। আমি বললাম আপনার প্রতি আমি দরদ দেখাচ্ছি না, আপনার জন্য না হোক পেটের বাবুটার জন্য খান, তা না হলে বেবির যদি কোনো ক্ষতি হয়। আর ভুলে যাবেন না আপনার পেটে আমার সন্তান, আপনি তার মাতৃ পরিচয় না দিতে পারেন, কিন্তু আমি তো তাকে দুনিয়াতে আসার পথ বন্ধ করে দিতে পারি না। নিধি বলল ও আচ্ছা তোর সন্তান, জানোস তোর এই সন্তানের জন্য আমার জীবন বরবাদ, মন চায় নিজের জীবন নিজে শেষ করতে। আমি বললাম প্লিজ এইসব বলবেন না, আর মাত্র মাসখানেক, কয়েকটা দিন না হয় এই চরিত্রহীনটার সাথে থাকুন, আমার কথাগুলো দয়া করে রাখুন, কথা দিচ্ছি আমি আপনার দৃষ্টির সীমানার মাঝে থাকবো না, আর না কোনোদিন আমার সন্তান নিয়ে আপনার সামনে দাঁড়াবো। এবার প্লিজ খেয়ে নেন। নিধি শরীর নিয়ে ঠিক মতো বসতে পারছে না, তাই আমি নিজেই খাবার প্লেটটা হাতে নিয়ে তাকে খাইয়ে দিতে গেলে প্রথমে না করলেও পরে খাবার খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিলাম। শত অপমানের পরেও দিনগুলো স্বপ্নের মতো কাটছিল। এইদিকে নিধির কাছে দিনগুলো এক একটা বছরের সমান মনে হচ্ছে। কবে সে পাপ থেকে মুক্ত হবে,
কেন নিজের জিদের কারণে সে নিজের জীবনটা নষ্ট করলো। এইসব ভাবতে গিয়ে চোখের জল গড়িয়ে পড়ে। চোখের জল মুছতে মুছতে ভাবে সে কি তার ভালোবাসার মানুষটাকে পাবে না, যার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছে। সে কি অন্যজনকে ভালোবাসে? আর সে যদি জানতে পারে আমার বিয়ে হয়েছিল, সে কি সবকিছু মেনে নিবে? দিদি এইসব ভাবতে ভাবতে ফেসবুকে ঢুকে চমকে গেল। তার প্রিয় মানুষটার নিউজ ফিডে জল করে একটা লেখা ভেসে উঠল, আলহামদুলিল্লাহ, এবার বইমেলায় আমার প্রথম উপন্যাস মেঘে ঢাকা চাঁদ প্রকাশ হবে। আর বইমেলায় আমাকে রকমারি 22 নং স্টলে পাবেন। নিধি খুশিতে আত্মহারা হয়ে যায়। অবশেষে তাকে দুই নয়নে দেখতে পারবে। আর প্রায় 2 মাস তারপরেই বইমেলা। এইদিকে নিধির ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। একদিন সন্ধ্যায় বাহির থেকে একগুচ্ছ বেলি ফুল, সাথে নিধির পছন্দের নীলচে শাড়ি, সাথে রং বেরঙা কিছু চুড়ি নিয়ে গিয়ে দেখি নিধি ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিচ্ছে। আমি শাড়ি চুড়ি নিধির সামনে রেখে বললাম, নিধি আজ তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? আর হয়তো কোনোদিন তোমার কাছাকাছি থাকার ভাগ্য হবে না। তুমি কি আজকে আমার দেওয়া উপহারগুলো পরবে? নিধি ইশারা করে রেখে দিতে বলল। আমি ফ্রেশ হয়ে আশার রুমে গিয়ে আশাকে বললাম সব রেডি। আশা বলল, ভাইয়া তুমি ভাবিকে নিয়ে আসো। নিধি নীলচে শাড়ি, খোপায় বেলি ফুলের মালা পরার পর নিধিকে বললাম চোখ বন্ধ করো। নিধি চোখ বন্ধ করলে নিধির চোখ বেঁধে ফেলি। নিধি বলল, রাজ কি করছো এইসব? ব্যথা পাচ্ছি তো। আমি বললাম একটু সময় রাখো, তারপর খুলে দিচ্ছি। নিধি কিছু বলল না। নিধির হাতটা ধরতেই মনের মাঝে শীতল হাওয়া বইতে লাগলো। নিধিকে নিয়ে আশার রুমে এসে নিধির চোখ খুলে দিলাম। রুমটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ রুমটা নীল লাল আলোয় ভরে উঠলো। সবাই একসাথে বলে উঠলো, শুভ বিবাহ বার্ষিকী। নিধি তার বাবাকে দেখে অনেকটা সারপ্রাইজ হয়ে যায়। রুমটা খুব সুন্দর করে সাজানো। নিধি বিস্মিত ভঙ্গিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। নিধি বলল, বাবা তুমি কখন আসছো? আর তুমি আসছো আমাকে বলবে না? নিধির বাবা বলল, মা বলতে চাইছিলাম রাজি সব প্ল্যানিং করছে, এবার আসো কেক কাটো। সবার সাথে রাতটা স্বপ্নের মতো গেল। পরের দিন সকালে নিধি বলল, রাজ ভুল করেও ভেবো না, এইসব করে তুমি আমার মন পাবে। আর হ্যাঁ, কাল তোমার কথা রেখেছি, আশা করি আমাকে দেওয়া কথা তুমি রাখবে, আমাদের ডিভোর্স সম্পূর্ণ করে। আমি বললাম, দিদি আমি তোমাকে ভালোবাসি নিজের চেয়েও বেশি, তাই তোমার সুখের জন্য সব করতে রাজি। নিধি বলল, সব করতে হবে না, শুধু আমার সামনে তোমার ওই পাপি মুখে ভালোবাসি বলো না, ঘৃণা করি তোমায়, তোমার জন্য আমি সব হারিয়েছি। আমি আর কিছু বললাম না, ডিউটিতে চলে গেলাম। সপ্তাহখানিক পর প্যারাশুট প্রশিক্ষণের নিয়ম শিখাচ্ছি, এমন সময় ফোন আসলো হসপিটাল থেকে। নিধির অবস্থা ভালো না। আমি চিফ কমান্ডো স্যারকে বলে হসপিটালে চলে গেলাম। ডাক্তার ময়ূরী বলল, নিধির এবং তার বাচ্চার দুজনেরই অবস্থায় আশঙ্কাজনক, যে কোনো একজনকে বাঁচাতে হবে। আপনারা আল্লাহ আল্লাহ করেন যেন মা সন্তান দুজনকেই বাঁচাতে পারি। পরিবারের সবাই হসপিটালের করিডোরে বসে আছি। প্রায় ঘন্টাখানিক পর ডাক্তার ময়ূরী ওটি থেকে বের হয়ে বলল, মিস্টার রাজ সরি, আমরা আপনার সন্তানকে বাঁচাতে পারলাম না, আমাদের সাধ্যের সবকিছু চেষ্টা করেছি। ডাক্তারের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আশার দিকে তাকিয়ে দেখে আশা কাঁদছে। আম্মুর মুখের দিকে তাকানো যাচ্ছে না, তবু আম্মু আমার দিকে তাকিয়ে কান্না লুকানোর চেষ্টা করছে। মুহূর্তের মাঝে পরিবারের শোকের ছায়া এসে আনন্দটাকে গ্রাস করে ফেললো। সবার কত স্বপ্ন ছিল। আমি কোনো রকম নিজেকে সংযত রেখে বললাম, ডাক্তার আমি কি ভিতরে যেতে পারবো? ডাক্তার বলল, না, একটু পর কেবিনে শিফট করা হবে। এইদিকে নিধির সেন্স ফিরলে নিধি ডাক্তারকে বলল, ডাক্তার আমার বেবি কোথায়? আর আপনার কথা মতো সবাইকে বলছেন তো আমার মৃত বেবি হয়েছে? ডাক্তার বলল, না, মিথ্যা বলার প্রয়োজন পড়েনি, আপনার মৃত বেবি হয়েছে, সো চিন্তা করতে হবে না, আপনি যেমনটা চেয়েছেন তেমনটাই হয়েছে। মৃত বেবির কথা শুনে নিধির বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। নিধি বুঝতে পারছে না তার কেন এত খারাপ লাগছে, কেন তার কান্না পাচ্ছে। সে তো এটাই চেয়েছিল। কেবিনে দিয়ে গেলে নিধির মৃত বাচ্চাটার দিকে তাকায়, কি সুন্দর চেহারা, আহা যদি বেঁচে থাকতো। এইসব ভাবতে ভাবতে তার চোখে অশ্রু ভিড় করে। হসপিটালে 3 দিন রাখার পর নিধিকে বাসায় আনা হয়। তার সপ্তাহখানিক পর নিধি বলল, তুমি না আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলে, কই ডিভোর্স? আমি জানতাম তুমি ডিভোর্স দিবে না, তাই সমস্ত পেপারস আমি রেডি করেছি, তুমি সাইনটা করে দিও। এই বলে নিধি ডিভোর্স পেপারটা আমার দিকে এগিয়ে দিল। ডিভোর্স পেপারে যখন সাইন করব ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই চোখ মিলে তাকিয়ে দেখি নিধি ঘুমাচ্ছে।
জানালার কাচ ভেদ করে চাঁদের আলো নিধির মুখে এসে পড়েছে। পৃথিবীর সব সৌন্দর্য যেন তার উপর এসে ভর করেছে। জানি না কিভাবে নিধিকে এতটা ভালোবেসে ফেললাম। তার অবহেলা, রাগ, অভিমান সবকিছুকেই ভালোবেসে ফেলেছি। মনে হচ্ছে তাকে ছাড়া আমার চলবেই না। মনে মনে স্থির করলাম, যেভাবেই হোক নিধিকে আমার করে রাখতেই হবে। তাকে ছাড়া আমি যে নিজেকে কল্পনা করতে পারি না। এইদিকে প্রায় সপ্তাহখানিক পর নিধি প্রায় পুরোপুরি সুস্থ, আর আমার কথা অনুযায়ী নিধিকে ডিভোর্স দিতেই হবে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম শেষবারের মতো নিধিকে আমার মনের কথাগুলো বলি। শুক্রবারের দিন সন্ধ্যায় নিধি বসে ফেসবুকিং করছে। আমি নিধির সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ কদম ফুল দিয়ে বললাম, তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হবে? হবে কি রূপকথার অনিন্দ সুন্দর আমার মনের রাজকুমারী? নিধি বলল, এই রাজ, তুই পাগল হয়েছিস? কি বলছিস এইসব? আমি বললাম, নিধি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি সত্যিই থাকতে পারবো না। প্লিজ তুমি আমার হয়ে থেকে যাও না। বিলিভ মি, আমি কখনো তোমাকে কষ্ট দিব না। তুমি শুধু একবার বলো আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনে তুমি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া ছন্নছাড়া হয়ে যাব। সত্যি মরে যাব দম বন্ধ হয়ে। নিধি আমার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই চরিত্রহীন, ড্রামা অফ কর। আই জাস্ট হেট ইউ। দুনিয়াতে কত মানুষ মরে, তুই মরতে পারোস না? আমি একটু শান্তি পাই। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। তোকে বিয়ে করেছিলাম আমি তিশার সাথে জিত করে, আর তুই আমাকে একা পেয়ে সুযোগ নিয়ে আমাকে নষ্ট করেছিস। তোকে আমার খুন করতে ইচ্ছা করে। আমি পৃথিবীর সবাইকে ভালোবাসতে পারলেও তোকে বাঁচতে পারবো না। পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি তুই আমার কাছে। আমি যেন তোকে চোখের সামনে না দেখি। নিধির কথাগুলো শুনে আজ আর চোখের পানি ধরে রাখতে পারছি না। চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামছে। বাম হাত দিয়ে চোখের পানি মুছে অসহায়ের মতো বললাম, নিধি, আমি চরিত্রহীন নয়। তোমার সাথে যে রকম পরিস্থিতির শিকার হয়েছি সবটাই দুর্ঘটনা ছিল। আর বিয়ের পর আমরা তো স্বামী স্ত্রী, তবুও তোমাকে ছুঁয়ে দেখার দুঃসাহস হয়নি। কিন্তু সেই দিন তুমি যখন ড্রিঙ্কস করে আসো, সেই দিন তুমি অনেক পাগলামি করো। আর সেই দিন তোমার পাগলামির কাছে হার মেনেই আমাদের মাঝে আরেকজনের জন্ম হয়। এখানে আমার কোনো ভুল ছিল না। যাই হোক, আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসবে না। এত অবহেলা, অপমান, অত্যাচারের পরেও তোমার প্রতি আমার ভালোবাসা এক রুক্তিও ভাটা পড়েনি। আমি আজীবন তোমাকে ভালোবেসে যাব। তবে হ্যাঁ, আজকের পর এই রাজকে তুমি আর পাবে না। আমি ভালোবাসার জন্য যতটা না ছটফট করেছি, আমি এই রাজকে দেখার জন্য তার চেয়ে বেশি কষ্ট পাবে। যে মানুষটা তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল ছিল, যার সাথে কুকুরের মতো ব্যবহার করেছো, তার জন্যই একদিন কাঁদবে। সেই দিন আর আমি থাকবো না। তুমি নিধি আমার বুকে একটু আশ্রয়ের জন্য পায়ে এসে পড়বে। এ আমার ভালোবাসার কসম। আমার ভালোবাসা যতটা পুকুর, তার চেয়ে পুকুর হচ্ছে আমার অভিমান। যাও, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। নিধি বলল, প্লিজ ছোট লোক, চুপ কর, অসহ্য লাগছে তোর কথা। আমি বললাম, ছোট লোক, আর ছোট লোকটার কথা কখনো শুনতে হবে না। এই বলে আলমারিতে রাখা ডিভোর্স লেটারটা বাড়িয়ে দিয়ে বললাম, আমি রাতেই সাইন করে দিয়েছি, আপনি সাইন করে দিয়েন। আর হ্যাঁ, আমাদের ডিভোর্সের কথা মাসখানিক গোপন রাখবেন, এতে আপনারই ভালো। আর হ্যাঁ, আপনি আজকে আপনার যা যা প্রয়োজন তা নিয়ে আপনার বাড়িতে চলে যান। আমি মাকে বুঝিয়ে বলবো, আপনার কিছু বলতে হবে না। পরের দিন নিধি যখন চলে যাওয়ার আগে আশাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আশা বলল, ভাবি, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? নিধি বলল, না কিছু না, আমাকে ভুলে যাবি। আশা বলল, ভাবি, এইসব কি বলছো? নিধি বলল, কিছু না, আমি দরজায় দাঁড়িয়ে সব দেখছি আর ভাবছি মাকে কিভাবে বলবো ডিভোর্সের কথা। নিধি বাসা থেকে বের হওয়ার আগে মাকে সালাম করে জড়িয়ে ধরলো। মা বলল, কি হলো মা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? নিধি বলল, না মা, কিছু হয়নি, কেন জানি বাড়িতে যেতে খারাপ লাগছে। মা বলল, পাগলি মেয়ে, আবার তো এসেই পড়বি, কান্না করার কি আছে? নিধি বলল, রাজ কোথায়? মা বলল, ঘরে। আর তুমি একাই যাবে নাকি? রাজ, বৌমাকে এগিয়ে দিয়ে আস। আমি কিছু না বলে নিধিকে গাড়ি করে যখন নামিয়ে দিতে যাব, এমন সময় নিধি বলল, রাজ, আপনার আসতে হবে না, আমি একাই যেতে পারবো। আমি আর কিছু না বলে সেখান থেকে তামান্নার বাসায় চলে গেলাম। দুপুরে ওদের বাসা থেকে লাঞ্চ করে সন্ধ্যার দিকে রোকমারিতে একটা কাজ ছিল, সেই কাজ শেষ করে রাতে বাড়ি ফিরে দেখি মা আর আশা খাবার নিয়ে বসে আছে। আমি বললাম, কি হলো আশা, রাত কয়টা বাজে, এখনো খাসনি? মা, এখন অপেক্ষা করছো? খেয়ে
খেয়ে নিতে পারলে না? মা বলল, রাজ বাবা কি হয়েছে? তুই কি আমাদের কাছে কিছু লুকাচ্ছিস? নিধি যাওয়ার আগে এমন আচরণ করলো কেন? আমি বললাম, মা তুমিও না, নিধির মন খারাপ কিছুদিন থেকেই, বিশেষ করে তার বেবিটা নষ্ট হওয়ার পর থেকেই। মা বলল, আচ্ছা খেয়ে নে। রাতে ডিনার করে শুয়ে আসি, বুকের ভিতরে কেমন যেন করছে। যে বিছানাটা পূর্ণ ছিল তা চিরদিনের জন্য অপূর্ণ। মনে মনে স্থির করলাম চাকরি ছেড়ে দিয়ে প্রবাসে পাড়ি জমাবো। এখানে থাকলে নিধির থেকে দূরে থাকা যাবে না। তামান্নার সাথে বিষয়টা শেয়ার করলে তামান্নাও দ্বিমত করেনি, বরং বলল সে সবসময় বন্ধু হিসাবে আমার পাশে থাকবে। পরের দিন হেড অফিসে চাকরি ছাড়ার জন্য আবেদন করলাম, সাথে ইউএস এর ভিসার জন্য আবেদন করলাম। সিনা স্যার আমার চাকরি ছাড়ার কথা শুনে বাড়িতে এসে মাকে বলে আমি কেন চাকরি ছেড়ে দিয়েছি। মা সিনা স্যারের কথা শুনে চমকে যায়। রাতে যখন বাসায় আসি তখন মা জিজ্ঞেস করে, বাবা রাজ তুই কি সত্যি চাকরিটা ছেড়ে দিলি? একটিবারও বললিও না। মাকে কি বলবো বুঝতে পারছি না। মা কাঁদছে, কেননা এটা শুধু আমার জব ছিল না, আমার বাবার স্বপ্ন ছিল। মাকে কিভাবে সত্যিটা বলবো? মা সত্যিটা শুনে কি সহ্য করতে পারবে? তবুও যখন মাকে বললাম, মা আমি শুধু চাকরি ছাড়িনি, নিধিকে ডিভোর্সও দিয়েছি। মা আমার মুখে ডিভোর্সের কথা শুনে গালে চর বসিয়ে দিয়ে বলল, সি রাজ, তোর বংশে কেউ ডিভোর্স দিয়েছিল? তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।